নমস্কার, আপনাদের সবাইকে আরও একবার স্বাগত আমাদের এই বিশেষ অনুষ্ঠানে। স্বাস্থ্য সংক্রান্ত নানান প্রশ্নের উত্তর পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। বেল আইকন ক্লিক করলেই আপনি পেয়ে যাবেন নিয়মিত নোটিফিকেশন, কারণ ইয়োর হেলথ আর প্রায়োরিটি। আজ আমাদের সঙ্গে খাস অতিথি হয়ে উপস্থিত রয়েছেন বিশিষ্ট হেপাটোলজিস্ট এবং গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর কিংসুক দাস। পেট ফুলে যাওয়া ব্যাপারটা অর্থাৎ অ্যাবডোমিনাল ব্লোটিং আমাদের ইংরেজি ভাষায় বসে কমপ্লেক্স ডিজিজ, ভীষণ ডিফিকাল্ট। আমরা শুরুতে ভাবতাম যে এই যে ব্লোটিংটা হচ্ছে বা আমাদের পেটটা ফুলে যাচ্ছে, এর বোধ হয় একটু অ্যাসিডের ওষুধ খাবো, একটু অ্যান্টাসিড খাবো, একটু গ্যাসের বড়ি খাবো। মানুষ এসে বলে আমি তো স্যার অনেক গ্যাসের বড়ি খেলাম, কিন্তু স্যার আমার পেট ফোলাটা তো যাচ্ছে না, ব্লোটিংটা যাচ্ছে না। আমরা যদি সত্যিকারে দেখি না এই অ্যাবডোমিনাল ব্লোটিং, এটা একটু সত্যিকারে খুব ডিফিকাল্ট সায়েন্টিফিক কনসেপ্ট এখন অবধি আমরা যা জানতে পেরেছি। এর মধ্যে অনেকগুলো কারণ আছে, একটা নিউরোলজিক্যাল মেকানিজম আছে যেটা শুধু পাকস্থলী না, এটা মাথায় রাখবেন। এই মানুষদের দেখা গেছে যত দিন এগোয়, মানে কি ধরুন আমি যদি সকালবেলা ঘুম থেকে ওঠার সময় তার পেটের মাপ নিই কোমরে বা পাকস্থলীর ওখানটাতে আমি যদি টেপ দিয়ে মেজা করি, আজ বিকেল 3-4 বেজে গেল 2 থেকে 4 সেন্টিমিটার তার সাইজ বেড়ে যাবে। তার যদি আমি পেটের গ্যাসের পরিমাণ দেখি, ওটা কিন্তু ওই 200 থেকে 250 ml আছে, সারা পেটে ইন্টেস্টিনে গ্যাস থাকে। তাহলে কি হলো জানেন তো, সিটি স্ক্যান যদি করে দেখি তার অ্যাবডোমিনাল গাঁটটা ওই 2 থেকে 4 সেন্টিমিটার বেড়ে গেছে। এটা কারণ এখন দেখানো গেছে ওই মাসেলগুলো রিল্যাক্সড হয়ে যাচ্ছে। এটা ভেরি আনইউজুয়াল কষ্ট, এবং যারা বলেন তারা একটুও মিথ্যে কথা বলছেন না ডাক্তারবাবুকে, তারা কিন্তু সত্যি বলছেন। তার অ্যানালিসিসটা ভুল, বা যিনি ডাক্তারবাবুকে দেখাচ্ছেন সেই ডাক্তারবাবুও যদি বিজ্ঞানটার পূজারী না হন, তারও অ্যানালিসিস ভুল। সত্যিকারের মানুষের এই কষ্টের কোনো 100% কারণ এখনও জানা যায়নি, কিন্তু মাসেলগুলো রিল্যাক্স হয়ে যায়, তাদের টোন কমে যায়, তাদের জয়েন্ট রিল্যাক্স হয়ে যায়, লিগামেন্টসগুলো রিল্যাক্স হয়ে যায়। মানে মোদ্দা কথা ভুঁড়ি ছিল সকালেও, কিন্তু ভুঁড়িটা বেড়ে গেল। আমি বললে আপনারা শুনলে অবাক হবেন, এটা আমিও আজ থেকে 20-25 বছর আগে বিশ্বাস করতাম না। এরা কেউ যদি 32 সাইজের প্যান্ট পরেন, একজন পুরুষ মানুষ, তাদের বিকেলে প্যান্ট পরতে হয় 34 থেকে 35 সাইজ। বড় অবাক হয়ে গেলেন না? একদম সত্যি কথা। আমার কাছে যখন রোগীরা এসে 20-25 বছর আগে বলতেন, তখন আমি হাসতাম যে ভদ্রলোক কী বলছেন, মজা করছেন। ডাক্তারবাবু প্যান্টটা তো পরে আসি, কিন্তু না বেল্টের না এক ঘর বেল্টটাকে এগিয়ে দিতে হয় বিকেল যত, আর ওই প্যান্টটা ধরে রাখতে পারি না, বাড়িতে গিয়ে কোনো রকমের ছাড়ি, তখন আনন্দ পায়। যারা লুঙ্গি পরেন তারা বলতে লুঙ্গির গিটটা না বাড়িতে স্যার যখন সকালে পড়েছি ঠিক আছে, দুপুরে খেয়ে ঘুমিয়েছি, ঘুম থেকে যখন উঠলাম ওই গিটটা খুলতে হবে, গিটটা পুরো টাইট হয়ে বসে গেছে। এবং এই কথাগুলো একদম সত্যি কথা, একদম সত্যি কথা, কোনো মিথ্যে কথা না। এবং এর পিছনে যেগুলো দায়ী, আবার বলছি, নার্ভ দায়ী। এন্টারিক নার্ভাস সিস্টেম, যেটা আমরা জানি সেকেন্ড ব্রেন বলা, ইন্টেস্টিনের মধ্যেই থাকে, স্টমাক, ডিওডিনাম, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত সবই কিছু, একে এন্টারিক নার্ভাস সিস্টেম বলে। সেই সিস্টেমের গণ্ডগোল, আমাদের ব্রেনের গণ্ডগোল, এই কোনো একটা নেটওয়ার্কে কোথাও গণ্ডগোল। মানুষটা পাগল তা না, যিনি বলছেন একদম ঠিক বলছেন, কিন্তু তার এই কষ্টটা সত্যি। এবার দেখতে হবে এই মানুষটার এই যে রোগটা, এটার নাম দেওয়া হচ্ছে অ্যাবডোমিনাল ব্লোটিং ফাংশনাল বাউল ডিজিজ। এটা কিন্তু ফাংশনাল বাউল ডিজিজের মধ্যে এক্স্যাক্টলি পড়ছে কিনা বলা মুশকিল, তার কষ্টটা মানুষের সত্যি। এর সঙ্গে যদি আমাদের খুঁজতে হয় মানুষটার কাছ থেকে কোনো অ্যালার্ম সিমটম আছে কিনা, মানে এরকম মানুষ আমাদের কাছে এলেন ডাক্তারবাবুর কাছে দেখাতে, আমি তাহলে অ্যালার্ম সিমটম কী দেখি, মানে মানুষটার ওজন কমে গেছে কিনা, পায়খানার রক্ত বেরোচ্ছে কিনা, রক্ত বমি হয়েছে কিনা, তার জন্ডিস হয়েছে কিনা, পেটে হাত দিয়ে পরীক্ষা করে দেখি তার কোনো অ্যাবডোমেনে লাম্প পাচ্ছে কিনা, লিভারটা সিরোসিস লাগছে কিনা, শক্ত হয়ে গেছে কিনা, বা রক্ত পরীক্ষা করে দেখে নিই তার হিমোগ্লোবিন কমে গেছে কিনা, তার লিভার ফাংশন ঠিক আছে কিনা, আল্ট্রাসাউন্ড করে দেখি তার আল্ট্রাসাউন্ডে গলব্লাডারের কোনো ক্যান্সার আছে কিনা, প্যানক্রিয়াসে কোনো ক্যান্সার আছে কিনা, রক্ত পরীক্ষার সঙ্গে পায়খানা পরীক্ষা করে দেখি স্টুলে কোনো ব্লাড আসছে কিনা, এবং ক্যান্সারে কিছু পরীক্ষা হয়, ব্লাড পরীক্ষা হয়, সেগুলো টেস্ট করি। তার মানে উড়িয়ে দিই না, একজন মানুষ যখন এই কষ্টটা বলেছেন তখন এই টেস্টগুলো প্রথমে করে নিয়ে তারপর তাকে যদি দেখি যে কোনো রকম ডাউট হচ্ছে, একটা এন্ডোস্কোপি করে নিই। এন্ডোস্কোপি করে আমরা হেলিকোব্যাক্টার পাইলোরি জীবাণুটা দেখে নিই, আলসার আছে কিনা দেখে নিই, যদি এইচ পাইলোরি জীবাণু থাকে বা আলসার থাকে তার চিকিৎসা করি। ধরুন এরকম ক্ষেত্রে দেখা গেছে সারা পৃথিবীতে 100 জনে প্রায় 10 থেকে 15 জন মানুষের এই অ্যাবডোমিনাল ব্লোটিং বা পেট ফুলে যাওয়ার রোগ আছে। তাহলে আমি তাকে তো খুঁজে বার করতে হবে যে এই মানুষটার কোনো ক্যান্সার নেই, না এটা আলসার, তাহলে এটা ফাংশনাল বাউল ডিজিজ এবং সেটা চিকিৎসা করা ডিফিকাল্ট। তাহলে আমরা কী কী চিকিৎসা খুঁজবো কীভাবে? খুব মাথায় রাখুন, রোগটার এই যদি বলি 10-20% মানুষের আছে, তার মধ্যে অর্ধেক কিন্তু আপনার হাতে সমাধান।
কি সমাধান? সেই সমাধানের মধ্যে সমাধান যেগুলো মেন, সেটা আবার আসবো শেষের দিকে, যে বিড়ি সিগারেট খাবো না, অ্যালকোহল খাবো না, শৃঙ্খলা আনবো জীবনে, তাড়াতাড়ি রাতের খাবার খেয়ে নেবো। আমি এটা নিয়ে আরও পরে কথা বলবো নিশ্চয়ই আপনাদের সঙ্গে। খাওয়াটা দেরি করব না, এবং যে খাবারগুলো গ্যাস তৈরি করে সেই খাবারগুলোকে কি বলা হয় জানেন তো? তার আগে বলে দিই, দুধ খাবো না। দুধ থেকে আমি যে বললাম এক্ষুনি, দুধ ভেঙে গিয়েও ল্যাকটোজ, যারা ইনটলারেন্স, ল্যাকটেজ এনজাইম থাকে না, তাদেরও পেটটায় ব্লোটিং হয়। তো সেই ল্যাকটোজ খাওয়া যাবে না বা দুধ খাওয়া যাবে না, দুধ থেকে পেট ফাঁপে, আমরা সবাই জানি এটা। আর হচ্ছে ফডম্যাপ, এই কনসেপ্টটা আমরা ছিল, দেখবেন আমরা বাঙালিরা বলি আমার না রসুন পেঁয়াজ সহ্য হয় না। অনেক বাঙালি দেখবেন আমাদের, আমি 40-50 বছর আগে কথা বলছি, দাদুর দিদিমা ঠাকুরদা তারা বলতেন, আমার তো জন্ম থেকেই আমি পেঁয়াজ রসুন খাই না, যখন থেকে জ্ঞান হয়েছে। আমরা ভাবতাম একই বলছে রে বাবা। এখন দেখা যাচ্ছে ফডম্যাপের বাংলা বলবো না, ইংরেজিটা হচ্ছে ফার্মেন্টেবল অলিগোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, মোনোস্যাকারাইড, পলিঅ্যালয়েডস। এগুলো আবার কী রে বাবা? এগুলো এক ধরনের কার্বোহাইড্রেট যেটা ক্ষুদ্রান্তে হজম হয় না এবং কোলনে গিয়ে এগুলো ভাঙে আর গ্যাস তৈরি করে। তাহলে এই ফডম্যাপগুলো, এ তো ইংরেজি নাম, আপনারা শোনেন, সব শুনেছেন। এগুলো কিসে থাকে শুনেন? ওই রসুনে আছে, ওই পেঁয়াজের মধ্যে আছে, ওই টমেটোর মধ্যে আছে, ওই আপেলের মধ্যে আছে। ভাবতে পেরেছেন আপেল খেলে গ্যাস হয়, কলা খেলে গ্যাস হয়? মানুষ যখন আমাকে কিছু বলতেন 30-40 বছর আগে, আমি বিশ্বাস করতাম না। এই গিয়ে রে বাবা, আপেল খেয়ে গিয়ে গ্যাস হয়েছে, কলা খেয়েছি গ্যাস হয়েছে, মধু খেয়েছি গ্যাস হয়েছে, কোল্ড ড্রিঙ্কস খেয়েছি গ্যাস হয়েছে। তাহলে মাথায় রাখবেন, কাজু খেয়েছি গ্যাস হয়েছে। মানে কার কোথা থেকে গ্যাসটা হচ্ছে সেই মানুষটার জন্য আলাদা। আপনি পাড়ায় এটা নিয়ে আলোচনা করলেন, ওর এটা খেলে গ্যাস হয়, আমার এটা, কারণ ধরুন আমার সিঙ্গারা খেলে কষ্ট হয়, অ্যাসিডিটি হয়। তাহলে আমি যেদিন আনন্দ একটু খুব ভালো কোনো রোগীকে ঠিক করেছি, আমার খুব আনন্দ হয় সেদিন। রোগীর বাড়ির লোকে যেমন আনন্দ, আমারও আনন্দ। আমি 2টো সিঙ্গারা খেয়ে নিই, কিন্তু আমি জানি ওটা খেলে আমার একটু গ্যাস অম্বল হবে, আমি সহ্য করবো আনন্দটা পাওয়ার জন্য, কিন্তু শরীরটাকে ক্ষতি করবো না, রোজ ওটা খাবো না। তাহলে সেইটা মাথায় রাখলেন যে আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে আমার কোনটাতে কষ্ট হয়। আমার পাশের বাড়ির নলিনীর এটা হয়, স্বপনের ওটা হয়, বা ছায়াদির ওটা হয়, বা ওই পিসিমার বড় পিসিমার ওটা হয়, আমারও তাই হচ্ছে তা নয়। প্রত্যেকের জন্য এটা আলাদা। সেই জন্য ফডম্যাপের কনসেপ্টটা নিয়ে আসতে হবে। তাহলে গ্যাস হয়ে বাড়ি, আমার যেমন অনেকে এসে বলেন আমার পেট ফুলে গেছে, বাঁদিকের থাই টিপলে ডান দিক দিয়ে গ্যাস বেরোয়, বাঁদিকের হাতটা টিপে দিলে ওয়াক করে আমি মুখ দিয়ে গ্যাস তুলি। এগুলো একদম মিথ্যে কথা, এগুলো একদম বিজ্ঞান নেই। অ্যারোফেজিয়াটা কি? আপনি যেমন ঢোক গিলছেন, যখন জল খাচ্ছেন, আপনি যদি জল খান 10 ml, 17 ml গ্যাস ভেতরে ঢুকে যায়। তার মানে আপনি যদি ঢেকুর তুলে বার করেন, অনেকে আছেন কারণ ক্রমাগত ঢেকুর তুলছেন, হিক্কাপ তুলছেন করে গ্যাস বার করছি, একটু গ্যাস বার করে আনন্দ হচ্ছে, ভুল। আপনি যখনই গ্যাস বার করলেন ঢেকুর তুলে, 25 ml গ্যাস বার করলে 50 ml হাওয়া ঢুকে গেল, ওটা আবার দুটো ঢেকুরের সৃষ্টি করলো। এবার 2টো ঢেকুর করলেন, 4টে ঢেকুরে গ্যাস পেটে ঢুকে গেল। সুতরাং যারা এই বদভ্যাস আছে, তাকে অ্যারোফেজিয়া ইংরেজিতে বলে, বাতাস জ্বালার ওষুধ, তারা ওটাকে বন্ধ করুন। তাহলে আমি বলবো কি, পেট ফুলে যাওয়ায় সবই লিভারের ওষুধ, স্টমাকের ওষুধ, গলব্লাডারের পাথর, এসব আমরা একদম বলবো না। তাহলে আমরা খুঁজে বার করার চেষ্টা করব নিশ্চয়ই তার অ্যালার্ম সিমটম আছে কিনা, ক্যান্সার আছে কিনা, অন্য কোনো ভয় রোগ হয়েছে কিনা, আলসার আছে কিনা। কিন্তু 10-20% মানুষ সারা পৃথিবীতে কোনো কারণ ছাড়া এই রোগে ভোগেন। আর এটাতে ডাক্তারবাবুদের উপশম দেওয়ার জন্য হচ্ছে রোগীকে বোঝানো, তার কিছু যদি এরকম কারণ থাকে সেগুলোকে বাদ দেওয়া। এবং আমরা বেশ কিছু ওষুধ আছে, বেরিয়েছে নতুন, যেগুলো খাইয়ে রোগীকে ঠিক রাখার চেষ্টা করি। ধন্যবাদ ডক্টর। আজ আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন বিশিষ্ট হেপাটোলজিস্ট এবং গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর কিংসুক দাস। আর আপাতত শেষ করবার আগে আপনাকে আরও একবার মনে করাতে চাই, স্বাস্থ্য সংক্রান্ত নানান প্রশ্নের উত্তর পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। বেল আইকন ক্লিক করলেই আপনি পেয়ে যাবেন নিয়মিত নোটিফিকেশন, কারণ ইয়োর হেলথ আর প্রায়োরিটি।